বলতে চাই, তারেক রহমান কিন্তু একদিনে তৈরি হয় নাই। তারেক রহমানের পিতা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের চরম ক্রান্তিকরণে লগ্নে শুধু স্বাধীনতার ঘোষণা দেন নাই, সেইখানে সম্মুখ সারিতে যুদ্ধ করে বীরত্ব খেতাব অর্জন করেছিলেন এবং সেনাবাহিনীর প্রধান ছিলেন, পাশাপাশি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ছিলেন। এবং ৭১-এর পরের পরবর্তীতে বাংলাদেশের রাজনীতিতে যে ৭ই নভেম্বর ছিল, যে ৭ই নভেম্বর ঐতিহাসিক সিপাহী জনতার বিপ্লব ছিল, সেই বিপ্লবের নেতৃত্ব দিয়ে জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের মন জয় করেছিলেন বলে এই বাংলাদেশের ৫৪ বছর ইতিহাসে জিয়াউর রহমানের মতন এইভাবে দেশপ্রেমিক, সজ্জন, সৎ এবং দুর্নীতিপরায়ণ আর কোন রাষ্ট্রনায়ক আসে নাই, যেটা কয়েকদিন আগে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ স্বীকার করেছেন। আমরা অবাক বিষয়ে তাকিয়ে রইলাম যে আমাদের সেই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি প্রদর্শন করা হলো। উদ্দেশ্য কি? এই বাংলাদেশকে বিনিময়ের ক্ষেত্রে, বাংলাদেশকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করার ক্ষেত্রে, গণতন্ত্র পুনর্জীবিত করার ক্ষেত্রে যে মানুষটি তার ক্ষণজন্মায় জীবনে সংগ্রাম করেছে, আন্দোলন করেছেন, আজকে সেই মানুষটিকে কেন অপমান করা হচ্ছে? আজকে এই যে ফ্যাসিস্ট আন্দোলন, এই আন্দোলনের যে মানুষটি ওই সুদূর লন্ডনে বসে জীবনের সমস্ত বিলাসী থেকে বিসর্জন দিয়ে এদেশের মানুষের সঙ্গে, মানুষের অন্তরের সঙ্গে মিশে গিয়ে যে দিন রাত ২৪ ঘন্টার ভিতরে প্রায় ১৮ থেকে ২০ ঘন্টা আমাদের সংগঠনকে গোছানোর ক্ষেত্রে, সংগঠনকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে, এমনকি এই ২৪-এর আন্দোলনে বড় বড় রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ স্বীকার করেছেন এই ২৪-এর আন্দোলনের মাস্টার মাইন্ড ছিলেন তারেক রহমান। তাহলে সেই নেতা বিরুদ্ধে এইরকম অসভ্য স্লোগান কারা দিল? কি উদ্দেশ্যে দিল? আজকে তাই আমরা বোদাবাসীর কাছে এটা পরিষ্কার করতে চাই, এই রাজনীতি শুরু হয়েছে। আমরা গত কয়েকদিন আগে দেখলাম আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব যখন লন্ডনে দ্বিপাক্ষিক সংলাপ করলেন এবং সেখান থেকে যৌথ প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে আগামী রমজানের আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বলে ঘোষণা দেওয়া হলো, তখন থেকেই বাংলাদেশের ধর্মভিত্তিক দু একটি দলের মাথা নষ্ট হয়ে গেল। তারা মনে করলো তাহলে তো আমরা রাজনীতি থেকে ছিটকে পড়লাম, তাহলে তো যদি অন্তর্বর্তীকালীন সরকার একমাত্র বিএনপিকে গুরুত্ব দিচ্ছে, তাহলে তো সুনিশ্চিত হয়ে গেছে আগামী দিনে বিএনপি সরকার গঠন করবে। এই জন্য তারা নির্বাচনকে ভণ্ডুল করার জন্য, নির্বাচনকে পেছানোর জন্য এবং বাংলাদেশে একটা অস্থির পরিবেশ তৈরি করার জন্য শুরু করলেন চক্রান্ত। এরপরে হঠাৎ করে যে দলটি ৩০০ আসনে ইতিমধ্যে আজ থেকে প্রায় ৫ মাস আগে তাদের এমপি প্রার্থী ঘোষণা করলেন, সেই দলটি আবার বলছে আগে নাকি স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। প্রিয় বন্ধুরা আমার, ৩০০ প্রার্থী ঘোষণা করলেন আর ৫ মাস পর বলছেন স্থানীয় সরকার নির্বাচন আগে করবেন। এখানেই তো ষড়যন্ত্র লুকিয়ে আছে, এখানে নয়। এরপরে আপনারা বললেন নতুন করে পিআর পদ্ধতিতে, অর্থাৎ সংখ্যানুপাতে নির্বাচন করতে হবে। এইখানে আমাদের হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছেন। বলুন তো, এই স্বাধীনতার ৫৪ বছরে আমরা সংখ্যানুপাত করে বুঝি, পিআর করে বুঝি? আমরা সংখ্যানুপাত পিআর করে বুঝি না। আমাদের কথা একটাই পরিষ্কার, বিগত দিনে আমরা প্রার্থী থেকে নির্বাচন করেছি এবং প্রার্থী থেকে ভোট দিয়েছিলাম। আমরা বাংলাদেশে ওই ঠিক গতানুগতিক যে নির্বাচন হয়েছে, প্রার্থী থেকে নির্বাচন, সেই নির্বাচন চাই। সেই নির্বাচনের বাইরে
এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আজকে আপনারা বাংলাদেশকে বিরাজনীকরণ করতে চান, অর্থাৎ পিআর পদ্ধতি সংখ্যানুপাত হচ্ছে ভোট দিবেন বোধায়, এমপি পাবেন চুয়াডাঙ্গায়। বুঝেন? দল থাকবে, মার্কা থাকবে, প্রার্থীকে তা জানবেন না। বিপদে পড়লেন, সমস্যা পড়লেন, এমপির কাছে যাবেন, এমপি কে কেউ জানে না। কাজে এইরকম একটি ভ্রান্ত ধারণা বাংলাদেশে চলবে না। আমাদের পাশের দেশ নেপালে পিআর পদ্ধতি সরকার আছে, বিগত 9 বছরে 8 বার সেখানে প্রধানমন্ত্রী পরিবর্তন হয়েছে। অর্থাৎ পিআর পদ্ধতি কার প্র্যাকটিশন, শুধু পিআর পদ্ধতি নয়, সংসদীয় নির্বাচন নয়, কখনো বলছেন নির্বাচন রমজানের আগে, কখনো বলছেন এপ্রিলে, কখনো বলছেন জুনে, কখনো বলছেন 26শে ডিসেম্বর। অর্থাৎ সকালে এক কথা, দুপুরে এক কথা, সন্ধ্যায় এক কথা, রাতে এক কথা বলে বাংলাদেশের মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন।